জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল মনিরা। জয়ানন্দিনীর নতুন একটি শো শিল্পকথনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিল্প হলো মানব জীবনের একটি সৃষ্টিশীল প্রকাশ। শিল্পের মাধ্যমে একজন মানুষের কাল্পনিক জগৎ, ভাবনা এবং সংস্কৃতির প্রকাশ ঘটে। এই শিল্প তৈরির পেছনে যে কারিগররা আছেন তাদের নিয়েই তাদেরকে তুলে ধরতে আমাদের এই আয়োজন। আজকে যার সাথে পরিচয় করিয়ে দিব তিনি হলেন ভাস্কর শঙ্করধর। কেমন আছেন আপনি? আছি, মোটামুটি ভালো আছি। এই বৃদ্ধ বয়সে অসুখ বিসুখ নিয়ে আছি। আর তারপরে সবচেয়ে ভালো আছি যে আজকের এই আয়োজনের মাধ্যমে খুবই সুন্দর লাগছে এই আজকের আয়োজনে, এর জন্য আরো ভালো আছি। ভাস্কর শঙ্করধর, আপনি এই যে নতুন কিছু সৃষ্টি করা বা এই যে শিল্পী হয়ে ওঠা, এটার পিছনের গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যাঁ, ভালো কথা। তখন আমি খুব ছোট, আর প্রত্যেকটা উৎসব ধর্ম এবং দেশের সাথে জড়িত। তা আমাদের এখানে রথযাত্রা হইতো, বিভিন্ন পূজা পার্বণ হইতো। তো ওই পূজা পার্বণে এবং রথযাত্রায় বিভিন্ন খেলনা পুতুল টুতুল করে বিভিন্ন শিল্পীরা মানে মেলায় বেচাকিনি করতো। তো ওইগুলো দেখে আমার একটু উৎসাহ জাগে। তখন আমি আমাদের তো মানে আগের দিনের লাকড়ি আসতো নৌকায়, নৌকায় যখন লাকড়ি আসতো ওই লাকড়িগুলো মানে নৌকার মধ্যে যাতে জল না ঢোকে এই জন্য লাকড়ির মধ্যে বিভিন্নভাবে মাটির প্রলেপ দেওয়া হইতো। তা আমরা ওয়াইস ঘাট নৌকার ঘাটে এবং বিভিন্ন লাকড়ির দোকানে ওই মাটিগুলো কালেকশন করতাম। ওই মাটি কালেকশন করে তখন ওইগুলো দিয়ে আমি, আমার দিদি এবং আমার প্রতিবেশী দু একজন আমরা ময়ূর, হাঁস এবং বিভিন্ন খেলনা পুতুল বিক্রি মানে তৈরি করে হয়তো বিলাইতাম কাউকে, নয়তো বা রথ আসলে পূজা আসলে আমরা এগুলো আমরা বিক্রি করতাম, মানে আমার সামনের দুয়ারে বসে। এবং সেই শিল্প সংস্কৃতিটা ধর্মীয় এবং দেশের সাথে জড়িত। কিভাবে কোনো কোনো ধর্মে দেখা যায় যে এই পুতুল টুতুল মূর্তি টুর্তি নিয়ে কারবার, আবার অনেক দেশীয় সংস্কৃতিতেও মূর্তি পুতুল টুতুল নিয়ে এগুলো কারবার। তা আমার উৎসাহটা ওইখান থেকে জাগে। তারপর পর্যায়ক্রমে আমি পড়াশোনার পাশাপাশি এই পুতলা বানানো, মূর্তি বানানো এগুলো করতে করতে এই পর্যন্ত আমি আসছি। ভাস্কর শঙ্করধর, আপনার মতে শিল্পটা কি এবং আপনার গুরুকে বা আপনি কাকে দেখে ইন্সপিরেশনটা পেয়ে শিল্পী হলেন বা আপনি নিজেকে শিল্পী কিভাবে মনে করেন, কোন পর্যায়ে? আমি প্রথমে বলেছি যে এই এলাকাটা পূজা পার্বণ, রথ, মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন নিয়ে এই এলাকাটা গঠিত, এই বিশেষ করে পুরান ঢাকার এগুলো। তো ওখান থেকে কিছুটা উৎসাহ তো অবশ্যই পেয়েছি। এবং আমি ইতিপূর্বে আগেও বলেছি যে রথের পুতুল এবং খেলনা পুতুল এগুলো আমরা ওই মাটি কালেকশন করে বিক্রি টিক্রি করতাম এবং কাউকে বিলাইতাম। পরবর্তীতে যখন আমার মানে পাশে থাকতো এখানে চিত্র পরিচালক সুভাষ দত্ত এবং অটোবির যে মালিক নতুন কুণ্ডু, এরা আমার পাশে বয়ে থাকতো। তো এটা এটা পাকিস্তান পিরিয়ডে। পরবর্তীতে তার যে সার্গী ঝন্টু দাস, ওনারা চলে যাওয়ার পরে ওই জায়গায় ঝন্টু দাস আসলো। তো ঝন্টু দাসের সাথে উনি আর্ট করতো, মানে কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন, বিভিন্ন পোস্টার টোস্টার করতাম। তো আমার কাজ দেখে উনি আমাকে ডাকতেন। তা আমি ওনার সাথে গিয়ে কিছুটা ওনাকে সহযোগিতা করতাম। পাশাপাশি আমার কিছুটা অভিজ্ঞতা অর্জন হইতো। সে অবশ্যই আমার গুরু তুললো এবং আমাকে যারা সবাই একটু দেখাই দিয়েছে কাজ করতে, যে শঙ্কর এটা কর, এটা ভালো কর, আমি ওদেরই সবাইকে গুরু মানি। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে প্রাকৃতিক শিক্ষা। আমি যেভাবে মানে মানে নিজে নিজে এটা দেখা গেলো একটা মানে এইটা বানাবো, মনে চাইলো এইটা বানাবো, এই করতে 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 আমার এইভাবে করা। তবে এই মানে শিল্প শিক্ষাটা কিন্তু ভিতর থেকে আসে। আমরা যদিও মানে এই শিল্প শিক্ষায় কোনো আমাদের পড়াশোনা নাই, যে কোনো মানে চারুকলায় বা আর্ট কলেজ এগুলোতে আমাদের হয়তো পড়াশোনা নেই, কিন্তু এইভাবেই তো চলে যাচ্ছে। কিন্তু আমাদের শিল্পটা হয়তো এক ধরনের একটা শিল্প গড়ে গেছে, গড়ে যাওয়ার এইটাই সমর্থিত হচ্ছে। বিভিন্ন একটা একটা পূজার সময় একটা মূর্তি বানাইলে হাজার লোক লক্ষ লোক মূর্তি দেখে, কেউ সবাই ভালো বলে, তো এটি আমাদের আনন্দ, এটি পাওয়া। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আপনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি, কিন্তু আপনি জীবনের
সময়ের সাথে সাথে সবকিছু থেকে শিখেছেন, নিজের চেষ্টায় সবকিছু থেকে সবার কাছ থেকে সবকিছু শিখে তারপরে আস্তে আস্তে আপনার শিল্পগুলো তৈরি করেছেন? এটা অটোমেটিকলি হয়ে গেছে। হ্যাঁ, ওটাই। যেমন যেমন যখন আমি মূর্তি বানানো শিখলাম, হুম, মূর্তি বানাই, তখন যদি কেউ আসলো আমাকে বলতো যে শঙ্কর, একটা সিমেন্টের দিয়ে তুমি পাথর দিয়ে মূর্তি বানাতে পারবা? কিন্তু আমার তখন এটার মধ্যে কোনো জ্ঞান নেই। হুম, হুম। কিন্তু আমি তখনই বলে দেওয়া পারবো। তখন আমি বিভিন্নভাবে মাথা মানে এক্সপেরিমেন্ট করে মাথা খাটিয়ে আমি ছোট ছোট সিমেন্টের মূর্তি তৈরি করতাম। তারপরে কাঠের পেশাটা ছিল আমাদের পৈতৃক পেশা। আচ্ছা। কাঠের মূর্তি তৈরি করতাম এবং কাঠের সিংহাসন। এরকম করতে করতে আমি মানে রূপার উপর কাজ করেছি, মূর্তি বানাইছি হুম, হুম, এবং স্বর্ণের উপর বানাইছি। মানে এই ভাস্কর্য লাইনে হুম, হুম। কাঠ, মাটি, পিতল, তামা, সোনা কোনোটা আমার বাকি না, আমি সবই করেছি। আচ্ছা। এই দিক থেকে আমার সার্থকতা আমার। আমি সর্বশ্রেষ্ঠ কাজ করেছি আমার মনে হয় বঙ্গবন্ধু সেতু যখন উদ্বোধন হয়, সেই সেতুটা বানানো, হুম, হুম। স্বর্ণের সেতুটা রেপ্লিকা স্বর্ণের সেতু। বানানো, এবং ঢাকেশ্বরী মন্দিরের অষ্টধাতু ঢাকেশ্বরী মূর্তি সহ আরো অনেক কাজ আমি করেছি। ভাস্কর শঙ্কর ধর, আপনার কি মনে হয় যে আমাদের দেশে শিল্পকে কি মূল্য দেওয়া হয় ঠিকভাবে সরকারি দিক থেকে, বা শিল্পকে সমৃদ্ধ করতে আর কি কি করা যায়? হ্যাঁ, আমাদের দেশে শিল্পকে সমর্থিত করার জন্য, শিল্পকে প্রচার করার জন্য একটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট আছে। হুম, কিন্তু দেখা যায় আমাদের দেশের বিভিন্ন সময়ে আমাদের দেশের পরিস্থিতি যা হয়, তাতে করে আমাদের এই চারুকলা শিক্ষার্থীরা তারা কিছু কিছু ক্ষেত্রে কাজ শিক্ষার ক্ষেত্রে তারা উৎসাহ হারিয়ে ফেলে। এই কারণে যেমন কথা বলি, অনেক আগে আমি যখন প্রতিমা বানাই তখন একটা সময় আসতো প্রতিমা ভাঙা হইতো, তখন আমিও কিন্তু উৎসাহ হারিয়ে ফেলতাম তখন। তাই এরকম আমার বিভিন্ন পত্র পত্রিকা অবশ্য আমার দেওয়া আছে। তারপরে বর্তমান পরিস্থিতির কথা বলি, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ভাস্কর্য ভাঙা হচ্ছে। হুম, এটা একটা মানে যুগের পরিবর্তন। এবং আমি প্রথমেই বলেছি ধর্ম এবং দেশ, এইটাই কিন্তু আমাদের মূল সংস্কৃতি। কারণ ধর্মের সাথে সংস্কৃতি জড়িত, দেশের সাথে সংস্কৃতি জড়িত, এবং এই দুয়ের মাঝখানে আমরা যারা শিল্পীরা আছি আমরা তো কিন্তু মানে হতাশাগ্রস্ত। কেন বলি, আমরা শিল্পকে প্রপার মানে রূপ দিতে পারি না। তখন আমরা কি করি, দেখা যায় অ্যাবস্ট্রাক্টে চলে যাই, বিমূর্ততে চলে যাই। তো বিমূর্ততে গেল ওই যে একটা সেপ থাকে মূর্তির, ওই প্রতিমা যাই বলি, ওই সেপটা তো তখন অসুবিধা। তা আমাদের দেশের আমি মনে করি সে আগের মানে পূর্ব বাংলাও নেই হুম। বা গ্রেটার বেঙ্গলও নেই যে আমাদের দেশের শিল্প সংস্কৃতি আমরা বাঙালিরা যে ধারণ পোষণ করি করে। এখন শিল্প সংস্কৃতিটা একটা যে কোনো একটা ধর্মীয় সংস্কৃতির দিকে চলে গেছে। যার জন্য আমাদের দেশের বর্তমান শিল্পীরা আমি মনে করি এতে হতাশাগ্রস্ত। কারণ শিল্প সৃষ্টি না করতে পারলে তাদের আয় হয় না, শিল্প সৃষ্টি না করতে পারলে তাদের সংসার চলবে না। যেন তারাও যেমন কেউ চারুকলা থেকে পাশ করে হয়তো ব্যাংকে চাকরি পায়, কেউ দেখা যায় চারুকলা থেকে পাশ করে টেক্সটাইল ডিজাইনে চলে যায়। তাদের মূল জায়গায় যেখানে শিক্ষাটা পেল ওই শিক্ষাটা আলোকিত করতে তারা পারে না, নানান চাপে। তাই যেন সরকারও আমাদের দেশের মানে যথেষ্ট মানে উৎসাহ দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্র বিশেষে তাদের এই উৎসাহটা ওই কিছু আচ্ছা। সৃষ্টি করা বা কোনো কিছুতে, যাতে আমাদের দেশে বিদেশে আমাদের দেশকে প্রেজেন্টেশন করার জন্য একটা সাংস্কৃতিক দল দরকার। ওইটাই শুধু আমরা আমরা রেডি রাখি, যে বিভিন্ন একটা গ্রুপ আছে, যেমন শিল্পকলা থেকে মুখান থেকে নানান জায়গা থেকে ওরা ওই আমাদের দেশের সংস্কৃতিকে বিকশিত করার জন্য। এছাড়া আমি মনে করি না যে আমাদের ভাস্কর্য চিত্রকলাতে যে আমরা যে খুব একটা দেশ বিদেশে আলোকিত করতে পারি, তো এটা আমার মনে হয় না। ভাস্কর শঙ্কর ধর, আপনার পছন্দের, আপনার নিজের করা পছন্দের কাজ বা সবথেকে সর্বশ্রেষ্ঠ কাজ বলে আপনি কোনটাকে মনে করেন, এবং আপনার কাজ নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আমি ছোটবেলা থেকে শুরু করে বিশেষ করে
এই বিভিন্ন মেলা বা মানে পার্বণ থেকে শুরু করে মূর্তির পূজা মণ্ডপ থেকে শুরু করে এবং বিয়ের কোণে সাজানো থেকে শুরু করে তারপরে বিভিন্ন ওই আলপনা ডিজাইন এবং স্টেজ প্রোগ্রাম থেকে অনেক অনেক কাজ করেছি। তার মধ্যে ধাতব কাজ, মৃত্তিকা কাজ, সিমেন্টের কাজ, ব্রোঞ্জ, স্বর্ণ, রূপো দিয়েও কাঠ অনেক কাজ করেছি। তো এগুলো আমার কাছে মনে হয় সব জায়গায় আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ আছে। কেন প্রমাণ আছে? এই কাজগুলো কিন্তু আমার কোনো একাডেমিক শিক্ষা ছিল না, কিন্তু এই যখনই কেউ কোনো কাজ নিয়ে আসছে আমাকে বলছে যে এই কাজটা তুমি করতে পারবা, আমি পারি বা না পারি বলে দিছি পারবো, করে দিছি, কাজ হয়ে গেছে। তো এই ধরনের আমার অনেক কাজই আছে। শ্রেষ্ঠ কাজ বলতে আমি যেটা বুঝি আমার মনে হয় যেমন রাষ্ট্রীয় কাজ কিছু আমি করেছিলাম। ওই হার্ডওয়্যার ডিসপ্লে, ওই যে 21শে নভেম্বর যেটা সেনাবাহিনী করে ওইখানে, তারপরে আমাদের জাতীয় জাদুঘর একটা আমাদের কাঠের কারুকাজ বর্ধিত সিংহাসনের কাজ, তারপরে বঙ্গবন্ধু সেতু, তারপরে আগা খান গোল্ড কাপের গোল্ড মডেল, তারপরে রূপার অনেক কাজ করেছি, রূপার মডেল, তারপরে মাটির তো অনেক মূর্তি টুর্তি করেছি এবং মানে এখানে আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ ছিল নাই। কাঠেরও কাজ করেছি, কারুকাজ মণ্ডিত বিভিন্ন ইন্টেরিয়র ডেকোরেশন, এগুলো অনেক কাজ করেছি। তো আমি বলতে পারি না অ্যাকচুয়ালি যে কোনটা আমি শ্রেষ্ঠ কাজ করেছি, কিন্তু আমার দৃষ্টিতে আমার মনে হয় আমি সবই শ্রেষ্ঠ কাজ করেছি, কারণ ওই কাজগুলোর মধ্যে যথেষ্ট ভক্তি ছিল, আন্তরিকতা ছিল, হৃদয় ছিল। তো এই তিনটা জিনিস দিয়ে যখন আমি কাজ করেছি তো প্রত্যেকটা কাজই আমার শ্রেষ্ঠত্বের কাজ। আপনি শিল্পকলার বা শিল্পের যে এই যে পরিবর্তন একাল এবং সেকাল দুটোই দেখেছেন, তো আপনার দুটোর মধ্যে কি পার্থক্য চোখে পড়ে এবং আমরা আগের থেকে এখন কতটুকু সমৃদ্ধ হতে পেরেছি, কতটুকু এগিয়েছি শিল্পের দিক দিয়ে, আপনি এটা একটু আমাদের ব্যাখ্যা করুন। আমি আমার পক্ষ থেকে বলি, মানে আমি যখন জীবনের প্রথম কাজ শুরু করি বিভিন্ন কুমারদের কাছ থেকে মাটি চুরি করে, তারপরে লাকড়ির দোকানের থেকে মাটি চুরি করে, তো তখনকার দিনে কাজ যেমন আমরা ডাইস বানাইতাম মাটি দিয়ে, ওই ডাইস গুলো ছিল মাটির পোড়া মাটির ডাইস। তা আমি অনেক চেষ্টা করেছি, ওই তখন আমি জানতাম না তো কিছু যে এই পোড়া মাটির কিভাবে হয়। তখন আমি একটা ডাইস কোর মতো করে রোদে শুকাইতে দিতাম, তারপরে রোদে শুকাইলে বুঝে পোড়া হয়ে যাবে। তো আমি তো পারতাম না। তো যখন আমাদের এখানে কুমার আসতো প্রতিমা বানাইতে, তো ওদের আমি জিজ্ঞেস করতাম যে এটা কিভাবে কি করা হয়, তখন ওরা বলতো এটা মানে ডাইস করে পুড়তে হয়। তো পুর শব্দটা মাথায় আসতো, যেমন পুনের মধ্যে হাড়ি পাতিল পড়ে, তো ওই রকম একটা তখন এইটা আমার জ্ঞানে আসলো। তার মধ্যে একজন ছিল আমার এখানে মূর্তি টুর্তি বানাইতে বলাই পাল, তার ভাই রাধা পাল, ও আমাকে ছোট ছোট দুইটা ডাইস তৈরি করে দিল, মানে মুখের ডাইস। তো ওই দুইটা ছিল মানে পোড়ামাটির। তা পরবর্তীতে পোড়ামাটির ডাইসটা যখন আমি কাজ টাজ করতে করতে এমন সময় আমি দেখলাম মানে যে কোনোভাবেই মানে পরিচিত হয়ে গেলাম প্লাস্টার অফ প্যারিসের সাথে। তখন প্লাস্টার অফ প্যারিস দিয়ে ওই যে ডাইস বানানো শুরু হইলো, তখন আমার আস্তে আস্তে আমি শিখতে চেষ্টা করলাম যে একটা মাটির মূর্তি মডেল মুখোশ বানিয়ে ওই প্লাস্টার গুলিয়ে ঢেলে দেওয়া। তখন ওই প্লাস্টার তখন আস্তে আস্তে এই যে পরিবর্তনটা, আর তখন মানে মূর্তি বানানো হইতো প্রত্যেকটা প্রাকৃতিক উপাদান দিয়ে, যেমন মানে খড়, বাঁশ, সুতলি, মাটি, তারপরে বিভিন্ন রঙগুলো তখন ওই যে বিভিন্ন ভাবে এরা তৈরি করতো, ওই যে কি বলে এটাকে, এসে ওই বিভিন্ন মানে পাতার থেকে তারা রং তৈরি করতো, হলুদ রং, সাদা রং এবং তৈরি করতো। তো এইটার প্রসেসটা আমি জানতাম না। আর তুলি বানাইতো ওই পাঠার লোম দিয়ে তুলি বানাইতো, এবং রং গোলনের জন্য যে নারিকেলের যে আইচা, নারিকেলের খোসার মধ্যে মানে রং গুলো, এখন যেমন বিভিন্ন পাত্র পাওয়া যায় রং গোলার জন্য, তখন নারিকেলের খোসা, তারপরে রংটা গোলানোর জন্য আঠা করার জন্য তেঁতুল বিচি,
মানে তেঁতুল বিচুকে ওই ভালো মতো ধুইয়া এই বালু দিয়ে ভেজে ওর চোখলা খসে তারপরে গুঁড়া করে ওর বানাইতে হইতো, ওই যে মানে আঠাটা বানাইতো, রঙের আঠাটা। তো এই রঙের আঠাটা খুবই মানে সুন্দর তুলি, তখন ওই ওই আঠাতে তুলিটাও চলে খুব সুন্দর, মানে স্লিপ কাটে। তো এই পরিবর্তন, তারপরে এই যে মূর্তিকে শাড়ি পরানো, তারপরে মানে ওই পাটের শোলা দিয়ে, পাট শোলা দিয়ে ওর অলংকার তৈরি করা, এইগুলো নানান কিছুতে মানে। তারপরে যে কোনো কেউ মানে দুর্গা প্রতিমাকে স্বর্ণের নথ পরাইতো, মানে এইরকম করে। এই যে পরিবর্তনটা, তখনকার যে মানে কুমারদের হাতে যে মূর্তির চেহারা ছিল, এখন যে কুমারদের হাতে শিল্পী যারা বলছে তাদের চেহারা ওইটা রাত দিন তফাৎ হয়ে গেছে। আগে তো সব প্রকৃতি থেকে যে উপকরণগুলো পাওয়া যেত ওগুলো দিয়ে করতো, আর এখন তো সবকিছু রেডিমেড পাওয়া যায়, দোকানে গেলেই রং কিনতে এখন সব কেমিক্যাল, এখন রাসায়নিক রং। যেমন আগে রং গুলতে হইতো আমাদের, এখন রেডিমেড রং পাওয়া যায়। আগে তুলি বানাতে হতো পাঠার লোম থেকে, ওই যে তুলি বানাতে হতো, এখন তুলি কিনতে পাওয়া যায়, এখন তো সিনথেটিক তুলি ইউজ করে সবাই, পাওয়া যায়। কিন্তু আমরা যেগুলো, যেটা আমি বলতে পারছি যে আমি সেকালও দেখেছি, মানে এই বিশেষ করে মূর্তির কাজের আমি একালও দেখলাম। এর মধ্যে পার্থক্য খুঁজে পেলাম যে এখন মানে সরঞ্জামে রাইতার দিন ওই মূর্তির বানানের হাতও মানে ওই বানানের কারিগরদের যে মানে বানানের যে ড্রয়িং স্টাইলটা ছিল, এটাও পরিবর্তন হয়ে গেছে এখন। তো এটা এই যে পরিবর্তন, এখন আমি যতটুকু দেখলাম, আমার পরে পরিবর্তনটা আরো আসবে। তখন আমার পরবর্তী যে আমার এরকম একটা পরে কথা বলতে যাবে, সে কিন্তু আমার থেকে শুরু করে ওর পর্যন্ত বলবে। ও মানে ওর থেকে শুরু এইরকম ভাবে মানে যুগ যুগ ধরে কিন্তু শিল্পের পরিবর্তন হয়ে আসছে। আজকে আমরা যে মানে ফাইন আর্টটা বলি, মানে অ্যাবস্ট্রাক্ট আর্ট বলি, তা এখন ব্যাপারে কি অনেক সময় কি কিছুটা কাজ হয় চিন্তার প্রতিফলন। আমি একটা চিন্তা, আমি একটা ভাস্কর্য বানাইলাম, এটা আমার চিন্তার প্রতিফলন। আবার কোনো একটা রিয়েলিস্টিক কাজ, তখন এই কাজটাকে খুব সুন্দর করে ফুটে তুলতে হয়। যেমন আমি পোর্ট্রেট বানাই, একটা লোকের পোর্ট্রেট বানাইতে গেলে তখন ও এবং পোর্ট্রেট একসাথে এক হতে হবে। হয়তো মানে আমার নাম শঙ্কর আছে, যদি আমার পোর্ট্রেটটা একটু ব্যস্কম হয়ে যায় তখন ভয়ঙ্কর হয়ে যাবে। তো পোর্ট্রেটের সাথে কিন্তু কাজ হতে হবে পারফেক্ট। আর মানে কিছু কিছু কাজ পারফেক্ট দরকার। যেমন আমাদের প্রতিমাগুলো বানানো হয়, প্রতিমাগুলো কিন্তু একটা শাস্ত্রীয় ধ্যান থাকে, যে দুর্গার 10 হাতে 10টা অস্ত্র থাকবে, দুর্গার গায়ের বর্ণ অতসী হবে, অসুর এরকম থাকবে। কিন্তু এখন আর এগুলো মানে না কেউ। এখন না মেনে, এই যে পরিবর্তনটা, এখন না মেনে মানে যার যার ইচ্ছা মতো প্রতিমা বানায়। ওদের কেউ চিন্তা করে মানে মূর্তিতে কম্পিটিশন, আমাকে ফার্স্ট হতে হবে। কেউ চিন্তা করে আমাকে অনেক বড় মাপের মানে মূর্তি শিল্পী হতে হবে। মানে এই মূর্তির জগৎটাই সম্পূর্ণ আলাদা। এই জগতের সাথে আর অন্য কোনো শিল্পের সাথে কোনো মিল থাকে না। আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন, প্র্যাকটিস করছেন, এখনো প্র্যাকটিস করছেন, কাজ করছেন, নতুন নতুন সৃষ্টি করছেন। তো আপনার কাজ নিয়ে আপনি পরবর্তীতে আর কি কি করতে চাচ্ছেন? নতুন কি ভাবনা আপনার আছে আপনার কাজ নিয়ে? আগামীতে কি আমরা দেখতে পাবো নতুন? আপনার সেটা নিয়ে যদি কিছু বলতেন। যেহেতু আমি একজন নন একাডেমিক মানে মানে সেলফ মেড আর্টিস্ট বা শিল্পী, যাই বলি না কেন, তো এইরকম আমাদের মতো শিল্পীদের অনেক দুঃখ আছে। তারা কখনো জাতীয় পর্যায়ে পৌঁছতে পারে না। এই কারণে তাদের মানে কোথাও পৌঁছতে গেলে তাদের সার্টিফিকেট লাগে। কিন্তু দেখা গেল একটা আর্টিস্টের অনেক গুণ আছে, তারা সার্টিফিকেটের জন্য কোথাও তারা পৌঁছতে পারে না, কিন্তু কাজ তারা খুব সুন্দর করে। আমি অনেক শিল্পী দেখেছি যারা বাই বর্ন মানে গড়ে উঠছে শিল্পী। তো ওই লক্ষ্যে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি একটা ইনস্টিটিউশন তৈরি করব, যেখানে নন একাডেমি মানে ঝরে পড়া আর্টিস্ট যারা, ওরা ওইখানে কাজ শিখবে, এবং আমরা যে কোনোভাবে ওই ইনস্টিটিউশনটা একটা সরকারি অনুমোদন নিয়ে আমরা ওদের মূর্তি বানানো হোক, যাই হোক, যেভাবে শিল্পী তৈরি হলি তার একটা সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটে তার দেশ বিদেশে
কাজে লাগবে। ওদের ইচ্ছা ছিল ওই লক্ষ্যে আমি মানে আমার সঞ্চিত অর্থ দিয়ে আমি শ্রীমঙ্গলে একটা ইনস্টিটিউশন করার চিন্তা করেছিলাম, ওখানে জায়গা কিনে, এবং ওইখানে আর্ট ইনস্টিটিউশন প্লাস কালচারাল সাইডে যা যা আছে করার চেষ্টা করেছিলাম, যাতে ওখান থেকে স্টুডেন্ট বেরিয়ে তারা দেশকে আলোকিত করতে পারে, আমাদের শিল্পকে আলোকিত করতে পারে, এবং আমাদের মতো যারা তারা দেশকে প্রেজেন্টেশন করতে পারে, এই ধরনের চিন্তা আমার ছিল। কিন্তু দেখা গেল আমাদের দেশের যারা আর্টিস্ট মানে যারা শিখবে তারা সবই অভাবী, ওই শেখানোর জায়গাটাই তারা যেতে পারছে না। আগে যেমন একটা সমস্যা ছিল যে একটা সারগীত গেলে পরে মহাজন তাকে খাইয়ে পড়িয়ে ওই মানে কাজ শিখাইতো, কিন্তু এখন ওই ওই সেম ছেলেটাই মহাজনের ঘরে ঢুকলেই বলবেন আমাকে কত টাকা বেতন দিবেন, সে কাজ জানে না, কিন্তু কিন্তু কারণ এই কেন তার তো খাইয়ে পড়তে তাকে বাঁচতে হবে, বাঁচার পরে তো কাজ শিখবে। এই সমস্যার কারণে আমাদের দেশের যারা এই আমাদের মানে ক্ষুদ্র শিল্পী বা যারাই আছে না কেন তারা অনেক দূর পর্যন্ত আর এগোতে পারে না। এই আমার চিন্তা ভাবনা অনেক বড় ছিল, এখনো চিন্তাটা আছে, দেশের জন্য কাজ করি, আর আমি একটু এই দেশের প্রতি আমার টান বেশি, যার জন্য মানে আমি এই এই আমাদের 69 গণ আন্দোলন থেকে আমি অনেক কিছুর সাথে আমাদের এই আমি জড়িত। 7ই মার্চের ভাষণ উপস্থিত ছিলাম, মুক্তিযুদ্ধে চলাকালীন অনেক সহায়তা করেছি আমি, তাই করতে করতে আমি এই পর্যন্ত আসছি। আর আমার একটা স্বপ্ন ছিল প্রথম, যে যারা বাংলার জন্য বাঙালি যারা প্রাণ দিছে, যেমন ক্ষুদিরাম থেকে এই আমি চিন্তা করছি মানে 47 পর্যন্ত যারা দেশ মানে ভাগের সময় মানে গ্রেটার বেঙ্গলে, এই গ্রেটার বেঙ্গলে সূর্য সেন ছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল, কিন্তু দেখা গেল ওদের আজকে বেঙ্গল ভাগ হওয়ার কারণে এই বেঙ্গলে ওদের নামই নেই, যদিও ইতিহাস আছে। আর ইতিহাসটা যুগ যুগ পাল্টায়, কিরকম পাল্টায়, ওই আমলে যারা শহীদ হয়েছিল ওই আমলে শ্রদ্ধা পেয়েছে, পরের আমলে যারা শহীদ হয়েছে শ্রদ্ধা পেয়েছে, করতে করতে এক সময় শহীদও চাপা পড়ে যায়। কিন্তু চাপা যাতে না পড়ে এর জন্য আমি ক্ষুদিরাম থেকে 47 যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে স্বাধীনতার জন্য, তাদের উদ্দেশ্যে আমার একটা মানে স্মারকে স্মরণে আমার একটা প্রদর্শনীর আয়োজন করছি। তা এটা করে যাচ্ছি, কাজ একটু বাকি রয়েছে, হয়তো এইটি আমার শেষ প্রদর্শনী। এখানে কাঠ, মাটি, ধাতব মানে দিয়ে 3টার সমন্বয়ে আমার এই প্রদর্শনীর কাজগুলো করা আছে এখানে। এই আমি মানে করব। এখন আমাদের এই দেশের সংকটকালে হয়তো অনেক কিছু সম্ভব না, কিন্তু আমাদের হৃদয় তাদের আছে, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি ভক্তি, তাদের প্রতি স্যালুট আমার অবশ্যই আছে। কিন্তু এরা মানে শহীদ যুগ যুগ দিও, শহীদ কখনো মরে না। আপনি যদি আমাদের নতুন শিল্পী যারা নতুন কাজ করতে যাচ্ছে, ভাস্কর হতে যাচ্ছে বা চিত্রশিল্পী যেটাই হতে যাচ্ছে না কেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। শিল্পী জন্মায়, শিল্পী তৈরি হয় না। শিল্পী একটা লোক যখন একটা শিশু যখন জন্মায় তখনই তার ভিতরে শিল্প সত্তাটা গড়ে ওঠে। যেমন আমি আমার ঘরের প্রমাণ, আমার ঘরে আমার নাতি এই যে শিল্প সত্তা তৈরি করে রাখছে, কত আর্ট পুরো মানে ওয়াল মানে এই শিল্প তৈরি হয়ে রয়েছে। কারণ এটা ও তৈরি হয়, একটা ভালো জিনিস দেখলে পরে ভালো ভাবনা আসে, ভাবনার থেকে লেখা আসে, লেখার থেকে সবকিছু তো তৈরি হয়। এগুলো তো নতুন প্রজন্ম যারা শিল্পী হবে তারা হয়তো বা যুগ পাবে না, কিন্তু সময়ও পাবে না তারা। কেন এখনকার যুগে প্রত্যেকটা বাচ্চা আর বাচ্চা থাকে না, মানে ভূমিষ্ঠ হওয়ার পরেই তাদের একগাদা বই চাপাই দেওয়া হয়, ওই একগাদা বইয়ের নিয়েই তাদের খেলাধুলা চলে, শিল্পী হওয়ার সুযোগ আর থাকে না। এখন শিল্প হতে গেলে ওই যে আমরা যেভাবে মাটি চুরি করে ওই রং চুরি করে করেছি এইভাবে হওয়ার সম্ভব না। ওই চুরি করতে গেলে মার খাবে, মার খেতে গেলে শিল্পী আর হইতে পারবে না। তারপর আমি আশা কি যুগ যুগ ধরে শিল্পী তৈরি করতে হবে, শিল্প তৈরি হবে, তবে কিছুটা পরিবর্তনশীল। বা চমৎকার।
ধন্যবাদ ভাস্কর শঙ্কর ধর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আপনার জীবন সম্পর্কে বা শিল্প সম্পর্কে যে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার যে অভিজ্ঞতা এগুলো যে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা যে অনুষ্ঠানটি করছি এখানে এটা আমরা শঙ্কর ধরের নিজ বাসায় বসে এই শুটিংটা করছি এবং আমাদের শঙ্কর ভাস্কর ধর উনি দেশপ্রেমের টানে ওনার শিকড় ছেড়ে ওনার পুরান ঢাকার যে বাসা আছে এটা ছেড়ে কখনো দেশের বাইরে চলে যায়নি। উনি ওনার শিকড় ভোলেনি। তো ওনাকে এই জন্য দেশ আহ, অসংখ্য ধন্যবাদ যে উনি নিজের শিকড় ভুলে যায়নি এবং উনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন, দেশকে নিয়ে ভাবছেন এখনো। এবং উনি শুধু ভাস্কর নয়, উনি পাশাপাশি কবিতাও লেখেন, উনি একজন কবিও। তো আমরা শঙ্কর ভাস্কর ধরের মুখ থেকে যদি ওনারই নিজের লেখা কবিতার দুটো লাইন শুনে শেষ করতে পারি আমাদের প্রোগ্রামটি, তাহলে আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ। আমি ধন্যবাদ। প্রকৃতি নিয়ে লেখা একটু দুইটা লাইন বলবো। পূর্ণিমাতে উঠে চাঁদ বলে হেসে হেসে, আমার আলোয় মেঘ যায় ভেসে ভেসে। মেঘ কহে, সমুদ্র থেকে উঠে আমি যাই দূরে দূরে, চলি আমি শান্ত মনে বাতাসের সুরে সুরে। মেঘ কহে, ছলের পিছে কেন যাও ঘুরে ঘুরে, ঝাপটিয়ে ফেলে তোমায় দেশ জুড়ে জুড়ে। তার মানে বাতাস এবং মেঘ যখনই সংঘর্ষ হয় তখনই বৃষ্টি পড়ে, তখনই দেশ জুড়ে জুড়ে পড়ে। তা আমাদের শিল্পীরা যাতে এরকম ঝরে না পড়ে যায়, এই আশা, এই কামনা ব্যক্ত করেই আমি আমার আপনাকে সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ভাস্কর শঙ্কর ধর। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আয়োজনে, ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন।